हेलो स्टूडेंट्स, वेलकम बैक टू माई चैनल। क्लास 6 राय मार्टिन प्रश्नबिचित्रा 2024 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার আগের ক্লাসে আমরা মডেল কোয়েশ্চেন পেপার 4টা সলভ করেছিলাম। তাই আজ আমরা সলভ করছি মডেল কোয়েশ্চেন পেপার 5। এর আগের ভিডিওটা বা ভিডিওসগুলো যদি না দেখে থাকো, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারো, কিংবা সেগুলি পেয়ে যাবে প্লেলিস্টেও দেখে নিতে পারো। এছাড়াও তোমরা প্লেলিস্টে পাবে প্রশ্নবিচিত্রা অন্যান্য সাবজেক্টের সলিউশন। তাই তোমরা চাইলে গিয়ে প্লেলিস্ট খুলে যে ইচ্ছা মতো প্রয়োজন মতো ভিডিও দেখে নিও। এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সব উত্তরগুলি নোট ডাউন করে নিতে। চলো শুরু করে আজকের ভিডিও। মডেল কোয়েশ্চেন পেপার 5 বারডওয়ান মিউনিসিপ্যাল গার্লস হাই স্কুল। 1 নম্বরে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে কোনো 6টি করতে হবে। প্রশ্নের মান আছে 1। এদেশে যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস, কারণ এই দেশটা হলো কৃষিকেন্দ্রিক। নির্জন হাটে রাত্রি নামলো একক কাকের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে বসে আছি, কখন ছুটির ঘন্টা পড়বে। বাক্যে ব্যবহৃত অনুসর্গটি হলো দিকে। তার কারণ অনুসর্গ মানে হচ্ছে যে শব্দগুলো বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে শব্দ বিভক্তির কাজ করবে, সেগুলি অনুসর্গ। তো এখানে এটা দিকেটা হবে অনুসর্গ। উপসর্গ ব্যবহৃত হয় শব্দের আগে। অনুসর্গের অন্য একটি নাম পরসর্গ। ধ্বনি শব্দটির অর্থ সুন্দরী। ধ দন্ত নয় প্রশ্রয়ী ধ্বনি মানে হচ্ছে সুন্দরী, আর ধয়ে বয়ে যদি হয়ে যায় তখন হয়ে যাবে আওয়াজ। যে শব্দটির সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত হয়েছে তা হলো ভালো। ভালোর সঙ্গে কোনো বিভক্তি যুক্ত নেই। রামের সঙ্গে এর বিভক্তি যুক্ত আছে। তো এরকমভাবে সবগুলো বিভক্তি যুক্ত রয়েছে, ভালোর সঙ্গে বিভক্তি যুক্ত নেই। একটি বাক্যে উত্তর দাও যে কোনো 6টি। কোন কোন জাতির দেয়াল চিত্রের আছে এই প্রশ্নগুলো মান আছে 1। কোন কোন জাতির দেয়াল চিত্রের সাধারণ লক্ষণ পদ্ম। এটা পাবে তোমরা 95 নাম্বার পৃষ্ঠাতে, নেওয়া হয়েছে মাটির ঘরে দেয়াল চিত্র থেকে। লিখবে সাঁওতাল ব্যতীত ভূমিজ ও কুর্মীদের মতো অন্যান্য আদিবাসী গোষ্ঠী যে দেয়ালচিত্র অঙ্কন করে থাকেন তার সাধারণ লক্ষণ হলো পদ্ম। কী কারণে আম গাছ 2 হাত ভেতর দিয়ে সরিয়ে পোতা হয়েছিল। এটা পাবে তোমরা 107 নাম্বার পৃষ্ঠাতে, আর নেওয়া হয়েছে এটা ফাঁকি থেকে। এটা আমি ছায়ার বই থেকে লেখাচ্ছি। এই উত্তরগুলো সবগুলো ছায়ার বই থেকেই বলছি আমি। পাঁচিলের ধারে গাছ লাগালে বড় হওয়ার সঙ্গে সঙ্গে গাছটির ডালপালা সব বাইরে চলে যাবে। তখন আমের লোভে রাস্তার ছেলেরা সেখানে উৎপাত করবে, ঝগড়া ঝামেলা করবে, আর সেই বিবাদের রেশ এসে পৌঁছবে বাড়িতেও। তাছাড়া গোপালের সবচেয়ে বড় আশঙ্কার বিষয় ছিল পাঁচিল ডিঙিয়ে গাছ ডালপালা বাইরে চলে গেলে পাড়ার ছেলেরা সব আম আগে থেকেই পেড়ে নেবে। পরের প্রশ্ন আছে পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল। ঘাসের পাতার নিচে। এটা নেওয়া হয়েছে আশীর্বাদ থেকে। হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন। এটা আছে 82 নাম্বার পেজে, নেওয়া হয়েছে হাট থেকে। লিখবে হাটে কেউ বসবাস করে না, তাই সেখানে সন্ধ্যা প্রদীপ জ্বলে না। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে কোথায় গিয়েছিল আছে 145 নাম্বার পৃষ্ঠাতে। এটা বাঘ থেকে নেওয়া হয়েছে। ছোট্ট বাঘের বাবা মা বাসা বদলে অর্থাৎ পাখিরালয় ত্যাগ করে সজনে খোলায় গিয়েছিল। পরের প্রশ্ন আছে বুড়ো যখন কাঁদছিল তখন কয় ফোঁটা জল স্লেটে পড়েছিল। 3 ফোঁটা। এটা নেওয়া হয়েছে হজবরলা থেকে। পটলার ওজন কত। 21 সের। 5-6টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 3-এর 1-এ রয়েছে সাঁওতাল দেয়াল চিত্র কীভাবে তৈরি করা হয় তা লেখো। এটা আছে 95 নাম্বার পৃষ্ঠাতে ছায়ার বইয়েরই, আর এটা নেওয়া হয়েছে মাটির ঘরে দেয়াল চিত্র থেকে। মূলত জ্যামিতিক আকার আশ্রিত বর্ণ সমাবেশে সাঁওতালি দেয়ালচিত্র আঁকা হয়। এই চিত্রে যেমন রঙিন ভিতের মতো সমান্তরাল রেখা দেখা যায়, তেমনই থাকে চতুষ্কোণ ও ত্রিভুজের ছড়াছড়ি। চতুষ্কোণের মধ্যে চতুষ্কোণ বসিয়ে অথবা ত্রিভুজের মধ্যে ত্রিভুজ বসিয়ে নকশা তৈরি হয়। সাধারণত ঘরের চতুর্পার্শ্ব ঘিরে থাকা মূল বেদিটি কালো রঙের হয়। তার সমান্তরালে বিঘত খানেক চওড়া গেরুয়া রঙের একটা রেখা টানা হয়। তার উপর সমান ছাড় দিয়ে আর একটা সমান্তরাল রেখা টানা হয়। এর উপরে সাদা আকাশে গেরুয়া বা হলদে রঙের রেখা দিয়ে চতুষ্কোণ বা ত্রিভুজগুলি আঁকা হয়। এগুলি পাশাপাশি এঁকে দেয়ালটিকে ভরাট করে তোলা হয়। সাধারণত দেয়াল চিত্রটি মাটি থেকে 6 ফুট পর্যন্ত উচ্চতায় আঁকা হয়। নেক্সট কোয়েশ্চনে রয়েছে অথবা দিয়ে দেখো সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূর্ব দিকে। গাছটি হেলে পড়ার কারণ কি। এটা আছে 108 নাম্বার পৃষ্ঠাতে, আর এটা নেওয়া হয়েছে ফাঁকি থেকে।
যুদ্ধের সময় যেদিন উড়োজাহাজ থেকে পড়া, আচ্ছা এখানে শুধু চেয়েছে দেখো গাছটি হেলে পড়ার কারণ কি, তো গাছটি হেলে পড়ার কারণ শুধু এটুকুই লিখবে। যুদ্ধের সময় আম গাছটির গোড়া অবধি ট্রেঞ্চ খোঁড়ার কারণে গাছটির অনেক শিকড় কেটে ফেলতে হয়, ফলে গাছটির গোড়া মাটি থেকে আলগা হয়ে যায়, সেই কারণে গাছটি দুর্বল হয়ে হেলে পড়ে। পরের প্রশ্নে আছে দেখো 2 নম্বরে প্রভাতে পড়ে না ঝাঁট, আলোচ্য অংশটি কোন কবিতার অংশ? তো আলোচ্য অংশটি হচ্ছে হাট কবিতার অংশ। কবি হচ্ছেন যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কোথায় ঝাঁট পড়ে না? হাটে। পূর্ণ বাক্যে লিখতে হবে সব। অথবা দিয়ে আছে ছোট্ট বাঘ তার খিদে মেটানোর জন্য কি কি ধরতে গিয়েছিল, আছে 149 নম্বর পৃষ্ঠাতে, আর এটা নেওয়া হয়েছে বাঘ থেকে। ছোট্ট বাঘ খিদে মেটানোর জন্য প্রথমে পাখি ধরতে গিয়েছিল, তাতে ব্যর্থ হয়ে সে নদীর পাড়ে গিয়ে লাল কাঁকড়া ধরে খেতে গিয়েছিল। তখন একটা কাঁকড়া তার দাঁড়া দিয়ে বাঘটি থাবা চিমটে ধরেছিল। শেষ পর্যন্ত ছোট্ট বাঘের বাবা তাকে বাঁচাবার পর সে কাদায় নেমে মিনি মৎস্য ধরতে গিয়েছিল। পরের প্রশ্নে আছে 3 নম্বরে বুড়ো কিভাবে বয়সের হিসাব করে, আছে 241 নম্বর পৃষ্ঠাতে, এটা হযবরল থেকে নেওয়া হয়েছে। এই যে বয়সের হিসাব, বুড়োদের দেশে বয়স 40 হলেই তা ঘুরিয়ে দেওয়া হয়, তখন বয়স 39, 38, 37 এভাবে নামতে থাকে, তারপর 10 পর্যন্ত নামলে তা আবার বাড়তে থাকে। অথবা দিয়ে আছে পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, কত পয়সা সে পেয়েছিল, ফুর্তিতে সে কি করছিল, আছে এটা 240 নম্বর পৃষ্ঠাতে। উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ শ্রী কাকেশ্বর কুচকুচে নামের দাঁড় কাকটি তার পারিশ্রমিক বাবদ উধো নামের বুড়োটির কাছ থেকে 6টা পয়সা পেয়েছিল বলে আনন্দে টাকডুমাডুম বলে নেচে উঠেছিল। টাকডুমাডুমটাকে কোটেশনে রাখবে। আর এরপরে রয়েছে রচনা। তো বলে রাখি, যদি ভিডিওটা ভালো লাগছে তো প্লিজ লাইক করবে, কমেন্টস করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবে, যাতে নেক্সট ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর এই যে রচনাগুলো রয়েছে, এই রচনাগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা দেখে নিও। যদি না পাও আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার লিঙ্ক তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সঙ্গে থেকো।